হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা সাজেশনস ক্লাসিফায়ার থেকে আরও মহাকর্ষের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে যে গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি লিখো। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কি বলেছে না, প্রথম সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র বা প্রথম সূত্র। কি হয় না, গ্রহগুলো সূর্যের চারিদিকে কক্ষীয় উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে অবস্থান করে। আচ্ছা, তাহলে উপবৃত্ত সম্বন্ধে আগে একটু আমাদের দেখে নেওয়া যাক জিনিসটা কি। না, আমরা ধরছি এটা ধরো একটা উপবৃত্ত। তো এদিকে একটা অক্ষ এবং এদিকে একটা আমরা অক্ষ ধরছি। এই অক্ষটা এ দূরত্ব, আর এই অক্ষটার দূরত্ব আমি বলছি বি। এখানে একটা ডিস্টেন্সে আমি লিখছি এ ই কমা জিরো। একটা এই মূল বিন্দু বা নাভি থেকে সমান দূরত্বে এদিকেও আরেকটি বিন্দু আমি লিখছি মাইনাস অফ এ ই কমা জিরো। তাহলে এখানে যদি আমরা নাম দিই, এটা যদি ও বিন্দু নাম দিই, এটাকে যদি আমি এ, এটাকে যদি আমি বি নাম দিই, তাহলে কি দেখতে পাচ্ছি? আমি বলতে পারি যে ও এ, ও এ কে কি বলা হয় থাকে? না, বলা হয় থাকে অর্ধ পরাক্ষ। ও বি কে কি বলতে পারি? না, ও বি কে বলতে পারি অর্ধ উপাক্ষ। অর্ধ উপাক্ষ। এবার অর্ধ পরাক্ষ যেটা ও এ, তার দৈর্ঘ্য কত এ, এবং অর্ধ উপাক্ষ যেটা তার দৈর্ঘ্য হচ্ছে বি। আচ্ছা, উপবৃত্তের সমীকরণ কি আছে? না, উপবৃত্তের সমীকরণ হয় যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। আবার একটা সমীকরণ হয় বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস অফ ই স্কোয়ার। এটা হয়ে থাকে, এই দুটো হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, ইটা কি? না, কে বলা হয়ে থাকে উৎকেন্দ্রতা। ইটাকে বলা হয়ে থাকে উৎকেন্দ্রতা। তাহলে ই এর সাথে কিভাবে সম্পর্কিত দেখো, এই যে দুটো আছে বিন্দু, আমি সাপোজ নাম দিচ্ছি এটাকে এফ এবং এটাকে আমি নাম দিচ্ছি ধরো এই বিন্দুটাকে এফ ড্যাশ। এগুলোকে বলা হয়ে থাকে ফোকাস। একটা উপবৃত্তের ফোকাস হচ্ছে এটা, এবং মাঝের বিন্দুটাকে আমরা বলে থাকি, এটাকে বলে থাকি নাভি। এবার দেখো, ফোকাস আছে কি না, সবসময় নাভি থেকে দুটো সমান দূরত্বে থাকবে। এবং সবসময় কি এই বিন্দুটাই হবে? না, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সেটা কিসের উপর নির্ভর করবে? না, ই এর মানের উপর নির্ভর করবে। ই এর মান কত হয়? না, ই এর মান সর্বদাই 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। যেমন ধরো ই এর মান যদি আমরা এখানে সাপোজ বলছি যদি 0 বসাই, ই ইজ ইকুয়াল টু, যদি আমরা 0 বসাই তাহলে কি হবে? না, ই ইজ ইকুয়াল টু 0 বসালে দেখতে পাবো যে বি স্কোয়ার সমান আমি লিখতে পারি এ স্কোয়ার 1 মাইনাস 0, মানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ বি স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা পাচ্ছি। এবার এই সমীকরণটা যদি আমি এর মানটা পুট করি, তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের জায়গায় যদি এ স্কোয়ার লিখি সমান মান, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখা যাচ্ছে আসছে আমার এ স্কোয়ার। এটা কার সমীকরণ? না, এটা একটা বৃত্তের সমীকরণ। অর্থাৎ কি বোঝা যাচ্ছে? না, ই এর মানটা যত আমার কম হচ্ছে, কি হচ্ছে, গোল শেপ চলে আসছে। ই এর সর্বনিম্ন মান আমি কি দেখতে পাচ্ছি? 0। অর্থাৎ ই এর মান যত কম হবে, একটা উপবৃত্ত তত গোলাকার দেখতে হবে, এবং যত বেশি হবে তত কি হবে? চ্যাপ্টা হবে। মান যত বেশি হবে তত হচ্ছে চ্যাপ্টা হবে। তাহলে এইটা গেল ফোকাস, এগুলো ফোকাস। এই এইটাকে বলা হবে অর্ধপরাক্ষ, আর এটা হচ্ছে অর্ধ উপাক্ষ। তাহলে আমাকে প্রথম সূত্র কি বলছে? না, প্রথম সূত্র বলছে যে কক্ষপথের সূত্র, যে গ্রহগুলো সূর্যের চারিদিকে কক্ষীয় উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে। তাহলে এদিকেও অবস্থান করতে পারে সূর্য, না তো এদিকেও অবস্থান করতে পারে, যে কোনো একটি ফোকাসে। ক্ষেত্রফলের সূত্র কি বলছে, বা দ্বিতীয় সূত্র, না সূর্য ও কোনো গ্রহের সংযোজক সরলরেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরছি এটা যদি সূর্য হয়, সূর্য এখানে কোনো ফোকাসে আছে, তাহলে ধরলাম যে সমান সময় অবকাশে
এইখানে কোনো একটা গ্রহ ছিল এম ভরের, সূর্য এখানে আছে, তাহলে এখানে এম ভরের গ্রহটা এখান থেকে এখানে আসতে আমি যদি বলি 2 মাস সময় নিয়েছে, সাপোজ 2 মাস সময় নিয়েছে, তাহলে সে একটা কি ক্ষেত্রফল অতিক্রম করছে। সেই রকম এটা ধরলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে, তার জন্য 2 মাস সময় নিয়েছে। আবারও আমি বলছি যে ধরো বি বিন্দু থেকে সি বিন্দুতে যখন আসলো ওই গ্রহটা, তখন একটা কি ক্ষেত্রফল অতিক্রম করছে। তাহলে সেই সময়টা যদি 2 মাস হয়ে থাকে তাহলে কি হবে, ক্ষেত্রফলটাও সমান থাকবে। অর্থাৎ সে 2 মাস সময় ব্যবধানে সর্বদাই যদি এখানে থেকে এখানে আসতেও যদি 2 মাস সময় লেগে থাকে তাহলে সেই একই ক্ষেত্রফলই অতিক্রম করবে। অর্থাৎ সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। লাস্ট সূত্র বলেছে যে কোনো গ্রহের সূর্যের চারিদিকে আবর্তনকালের যে বর্গ, এটা প্রপোর্শনাল বর্গ সূর্য থেকে ওই গ্রহটির কক্ষপথের অর্ধপরাক্ষ, মানে এই একটু আগে বললাম যে এইটা হয়ে থাকে আমাদের কি অর্ধপরাক্ষ, এই অক্ষটাকে আমরা অর্ধপরাক্ষ বলে থাকি। অর্থাৎ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ এটা আমাদের মুখস্থ রাখতে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু হবে, অর্থাৎ আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই ছিল কেপলারের 3টি সূত্র। এরপরে আছে যে কোনো গ্রহের কক্ষীয় বেগ জিনিসটা কি, না কোনো একটি গ্রহ সূর্যের চারিদিকে তার নিজস্ব কক্ষপথে যে দ্রুতিতে পরিক্রমণ করে তাকে বলা হয় ওই গ্রহের প্রদক্ষিণ বেগ বা কক্ষীয় বেগ। এবার এর সাথে একটা কোশ্চেন ছিল যে তার রাশিমালা প্রতিষ্ঠা করো, অথবা আরেকবার কোশ্চেন এসেছিল যে পৃথিবী সূর্যের চারিপাশে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে যদি পরিভ্রমণ করে তাহলে পৃথিবীর আবর্তনের দ্রুতি কত তা নির্ণয় করতে হবে। তাহলে ধরো সাপোজ এটা হচ্ছে আমার একটা সূর্য, সূর্য তো এটার ব্যাসার্ধ আমি আর বলছি এবং ভর আমি এম ধরছি সূর্যের। তাহলে এখান থেকে কিছু একটা ডিস্টেন্সে একটা কি আছে গ্রহ আবর্তন করছে, তো তার ডিস্টেন্সটা ধরে নাও এখান থেকে ছোট হাতের আর। তাহলে এবার কি লিখতে পারি, না এখানে যা যা দেখছি যে গ্রহটির ভর স্মল এম এবং সূর্যের ভর, এটাকে আমরা একটা সূর্য ধরে নিচ্ছি, এটা সূর্য, সূর্যের ভর আমি লিখে নিচ্ছি কত ক্যাপিটাল এম। তাহলে গ্রহটা সূর্যের চারিদিকে আমি বলতে পারি কি আর ব্যাসার্ধের একটা কক্ষপথে যদি আবর্তন করছে, এরকম যদি একটা কাল্পনিক আঁকি তাহলে বলতে পারি সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে পরিভ্রমণ করছে, পরিভ্রমণ বা পরিক্রমণ যা খুশি পরিভ্রমণ করছে। তাহলে ঘুরতে গেলে কি হবে, তার একটা নির্দিষ্ট দ্রুতি থাকবে, মানে অভিমুখ পরিবর্তন হবে না, জাস্ট যার একটা মান থাকে তাকে আমরা দ্রুতি বলি, আর মান অভিমুখ হয়ে গেলে সেটা বেগ হয়ে যায়। তাহলে আমি সাপোজ ধরছি ভি দ্রুতিতে, অর্থাৎ মানটা সেম আছে, ভি দ্রুতিতে আবর্তন করছে। এবার মহাকর্ষীয় আকর্ষণ বল তো অবশ্যই ক্রিয়া করবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, তাহলে সেটা কত হবে, এফ সমান আমরা যা জানি জি সাথে সূর্যের ভর ইন্টু গ্রহর ভর বাই তাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে আর স্কোয়ার। এবার আমরা জানি যে কোনো বৃত্তাকার পথে যখন কোনো বস্তু বা কোনো গ্রহ আবর্তন করে তাহলে সেখানে একটা কি বলের উদ্ভব ঘটে, অভিকেন্দ্র বলের উদ্ভব ঘটে। তাহলে ক্রিয়ারত অভিকেন্দ্র বল সেটা সমান কত হবে, না এম ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এই বলটা আর এই বলটা দুটো সেম, তো আমরা কি লিখতে পারি এখান থেকে, না এম ভি স্কোয়ার বাই আর সমান দুটো ফোর্স আমি ইকুয়াল করে দিচ্ছি জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এই সাইডের এম এই সাইডের এম আমি কাটতে পারি, এখান থেকে একটা আর এখান থেকে একটা আর আমি কাটতে পারি। তাহলে ভি সমান আমি কি পাচ্ছি, না রুট ওভার অফ জি এম বাই আর। তাহলে সূর্যের চারিদিকে
পরিভ্রমণ করলে যে কক্ষীয় বেগের যে রাশিমালা, তাহলে সেটা কি হবে না, ভি সমান হবে √/gm/r। এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। চলে আসো পরের প্রশ্ন। বলেছে যে কোনো গ্রহের আবর্তনকালের সংজ্ঞা কি হবে এবং তার রাশিমালা। তাহলে আগেরটা আমাদের ছিল কি, কক্ষীয় বেগ, এটা হচ্ছে টাইম পিরিয়ড। তো দেখে নেওয়া যাক কি হবে না, কোনো গ্রহের সূর্য বা সংশ্লিষ্ট নক্ষত্রকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে, সেটা সূর্য হোক বা কোনো নক্ষত্র হোক, তার যে সময় লাগবে তাকে আমরা বলে থাকি আবর্তনকাল। একে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি, ক্যাপিটাল টি। তাহলে রাশিমালা কি হবে, আবারও একই রকম ভাবে এখন কি লিখবো না, ধরি যে গ্রহটা ঘুরছে, আবর্তন করছে সূর্যের চারিদিকে, তাহলে তার কক্ষীয় বেগ তো পেয়ে গেছি। তাহলে গ্রহটির কক্ষীয় বেগ আমি লিখছি ভি। তার কক্ষপথের ব্যাসার্ধও দেখে নিয়েছি যে আর ব্যাসার্ধের কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তন করেছিল। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ লিখে নিচ্ছি ছোট হাতের আর। তাহলে গ্রহটি ক্যাপিটাল টি সময়, অর্থাৎ একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলে থাকি, আবর্তনকাল। অর্থাৎ আমি বলে দিচ্ছি যে টি সময় সম্পূর্ণ বৃত্তাকার পথটি আবর্তন করবে, বৃত্তাকার পথটি আবর্তন করবে। আর একবার একটা বৃত্তের একবার প্রদক্ষিণ করা মানে কি, তার পরিধিকে অতিক্রম করা, মানে আমি বলতে পারি 2πr প্রদক্ষিণ করছে, অর্থাৎ 2πr দূরত্ব অতিক্রম করবে। তাহলে ভি সমান, এখন কি লিখতে পারি, অতিক্রান্ত দূরত্ব 2πr বাই কি, আবর্তনকালটি, বা আমরা জানি যে টি সমান লেখা হয়ে থাকে 2πr/v। এবার 2πr লিখলাম। এবার ভি মানে আমরা আগের ইকুয়েশনে পেয়েছি কি, √gm/r, কিন্তু 1/v মানে r/√gm, উল্টে যাচ্ছে সমীকরণটা। বা টি সমান লিখতে পারি কি, 2π, এই আরটা যদি এই ভিতরে প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে, ভিতরে একটা আর আছে, যখন ঢুকবে আর স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে তখন হয়ে যাবে 2πr³ /gm। তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের কি, আবর্তনকালের রাশি। এর পরের প্রশ্ন আছে যে কিভাবে কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করবে, এরকমই এসেছে কোশ্চেন। আবার কখনো বলেছে যে T² = r³ প্রমাণ করে দেখাও। আবার কখনো বলেছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথে বৃত্তাকার ধরে নিয়ে প্রমাণ করো যে আবর্তনকালের বর্গ কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমান। তো কিভাবে আসবে জিনিসটা, এখানে ধরে নাও যে কি, পৃথিবী সূর্যের চারিদিকে ধরো আবর্তন করছে, তাহলে সূর্যের ভর ধরি ক্যাপিটাল M, আর পৃথিবীর ভর স্মল m। এবার পৃথিবী সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি রৈখিক বেগে আবর্তন করছে। তাহলে সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল কত হবে না, এফ সমান আমরা লিখতে পারি জি ইন্টু M/r²।
সেম আগেরটার মতো একই রকম ভাবে বৃত্তাকার পথে ঘুরছে মানে অভিকেন্দ্র বলও আসবে। অভিকেন্দ্র বল কি লিখতে পারি, এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। দিয়ে আমরা কি করি, এই দুটো বলকে ইকুয়াল করি। তাহলে যখন সাম্যাবস্থা আসবে দুটো বল কি হয়ে যাবে, ইকুয়াল। তাহলে এম ভি স্কোয়ার বাই আর যেটা, সেটাই কি জি এম এম বাই আর স্কোয়ারের যোগান দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ভি সমান রুট ওভার অফ জি এম বাই আর, যেটা কিনা আমার একটা কক্ষীয় বেগের রাশিমালা। এবার আবর্তনকাল টি সমান কি লিখতে পারি, টু পাই আর বাই ভি, একটু আগে লিখেছি। এখানে এবার কি করব, মানটা বসিয়ে দেব। তাহলে টু পাই আর বাই রুট ওভার অফ জি এম বাই আর। এবার বোথ সাইড কি করো, স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে কি হবে, দুই স্কোয়ার চার, পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু, এটার কি হয়ে যাবে, বর্গমূল চিহ্নটা উঠে যাবে, নিচের যে রাশিটা আছে দিয়ে আটটা উপরে চলে আসবে এবং নিচে রয়ে যাবে জিএম। তাহলে এখান থেকে কি লিখতে পারছি, এখান থেকে লিখতে পারছি যে ফোর পাই স্কোয়ার বাই জিএম ইন্টু কি আর কিউব। এবার এইখানটা যদি আমরা দেখি যে কি আছে, এখানটা দেখো যে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যেটা কনস্ট্যান্ট। কোনো বস্তুর ভর তো সর্বদা ধ্রুবক হয়, পরিবর্তন হবে না। আর এগুলো কি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে টি স্কোয়ার সমান, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বা এখান থেকে পাচ্ছি যে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ারের সাথে কি সম্পর্কে আছে না, টি স্কোয়ারের সাথে আর কিউব সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় সূত্র প্রমাণ করতে পারি। তাহলে এইগুলো ছিল কেপলারের সূত্র থেকে আসা সমস্ত প্রশ্ন। পরের দিন আমরা মুক্তিবেগ নিয়ে আলোচনা করব, দিলে আমাদের এই মহাকর্ষটা প্রশ্নগুলি শেষ হয়ে যাবে। তারপরে আমরা মহাকর্ষ থেকে যত রকমের নিউমেরিক্যাল বা ম্যাথ হয় যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব।